আসসালামু আলাইকুম। ঈদের শুভেচ্ছা সবাইকে। শাওমি প্রেজেন্টস ক্রিক টকে সকলকে আমন্ত্রণ। পবিত্র ঈদুল ফিতরের আগে একটা ভালো সংবাদের গুঞ্জন কিন্তু বাতাসে ভাসছে, তা হচ্ছে অ্যালান ডোনাল্ডকে আবারও বাংলাদেশ ক্রিকেট সার্কিটে ফিরিয়ে নিয়ে আসার একটা প্রচেষ্টা চলছে। একটা বিষয় কিন্তু মাথায় রাখা প্রয়োজন, তা হচ্ছে 2027 ক্রিকেট বিশ্বকাপটা কিন্তু দক্ষিণ আফ্রিকার মাটিতে, এবং সেই বিশ্বকাপ উপলক্ষে বাংলাদেশের পেস বোলারদেরকে গ্রুম আপ করার জন্য অ্যালান ডোনাল্ডের চাইতে কার্যকর কোনো পেস বোলিং কোচ হতে পারেন বলে আমার এই মুহূর্তে জানা নাই। অ্যালান ডোনাল্ডের বাংলাদেশের ক্রিকেটে ইম্প্যাক্টের ব্যাপারে যদি আমরা একটু আলোচনা করতে চাই, তাহলে প্রথমে যে বিষয়টা বলতে হবে, ডোনাল্ডই সর্বপ্রথম পেস বোলিং কোচ যিনি বাংলাদেশের পেস বোলারদের মধ্যে ওয়ার্কলোড ম্যানেজমেন্টের চলটা শুরু করেছিলেন। এর আগে কিন্তু বাংলাদেশে ওয়ার্কলোড ম্যানেজমেন্টের চলটা ছিল না। আমরা দেখতে পেয়েছিলাম যে একটা সময় যখন মাউন্ট মঙ্গানুইতে বাংলাদেশ টেস্ট জিতেছিল, তার আগের টেস্টটাতে তাসকিন আহমেদ একটা দিনে প্রায় 20 থেকে 21 ওভারের বেশি বোলিং করেছিলেন। দ্বিতীয় ইনিংসেও প্রায় একদিনে 130টার উপরে বল করেছিলেন। সো তখন ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কাজটা আসলে ওইভাবে হতো না। অ্যালান ডোনাল্ড আসার পরেই আসলে পেস বোলারদেরকে রেস্ট দিয়ে দিয়ে তাদের ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কাজটা শুরু হয়, এবং আমরা যেমনটা দেখেছিলাম যে ক্যাটাপাল্টের একটা ভেস্ট দিয়ে পেস বোলারদের পুরোপুরি ওয়ার্কলোডের হিসেবটা রাখা হচ্ছে, এবং এই প্র্যাকটিসটা কিন্তু মূলত অ্যালান ডোনাল্ডের সময় থেকে আসলে শুরু হয়েছিল। ডোনাল্ড আসার পর সর্বপ্রথম যে কাজটা করেছিলেন তা হচ্ছে মিডিওকার পেস বোলার যাদের পেস একটু কম, সে সমস্ত পেস বোলারদেরকে এই সার্কিটে প্ল্যানিং থেকে বাদ দিয়েছিলেন। অর্থাৎ তিনি একটু গতিময় পেস বোলারদেরকে প্রমোট করা শুরু করেছেন, যাদের অ্যাকশন স্মুথ, বোলিং বায়োমেকানিক্স ভালো এবং সেই সঙ্গে র পেসটা রয়েছে। এই টাইপের পেস বোলারদেরকে অ্যালান ডোনাল্ড প্রমোট করা শুরু করেছিলেন। ইবাদত হোসেনকে 3 ফরম্যাটেই কাজে লাগিয়েছিলেন সময় বুঝে, অর্থাৎ যখন প্রয়োজন হয়েছে ইবাদত হোসেনকে 3 ফরম্যাটে কাজে লাগিয়েছিলেন। খালেদ আহমেদকে টেস্টে প্রত্যাবর্তন করিয়েছিলেন। সো অ্যালান ডোনাল্ডের ইম্প্যাক্টের জায়গাটা যদি আপনি চিন্তা করেন, যে অ্যালান ডোনাল্ডের সময়ের যে ইম্প্যাক্টটা, সেই ইম্প্যাক্টটা কিন্তু আলটিমেটলি এখন আপনি খুব ভালো মতো সুফলটা ভোগ করছেন। একটা কোর গ্রুপ কিন্তু অ্যালান ডোনাল্ড তৈরি করে দিয়েছিলেন, এবং সেটা শুধুমাত্র যে ন্যাশনাল টিম না, ন্যাশনাল টিমের নিচেও একটা কোর ব্রাঞ্চ অফ প্লেয়ার্স, অর্থাৎ একটা কোর গ্রুপকে তিনি সেট করে দিয়েছিলেন। হ্যাঁ, এই ব্যাপারটা অস্বীকার করার কোনো উপায় নেই যে ওটিস গিবসনের সময়ই মূলত এই পেস বোলিং রেভলিউশনটা শুরু হয়েছিল বাংলাদেশের ক্রিকেটে। ডোনাল্ড সেটাকে খুব ভালো মতো ক্যারি করে নিয়ে গেছেন। তবে ডোনাল্ডের সবচেয়ে বড় কার্যকারিতার জায়গাটা ছিল পেস বোলারদের গেম সেন্স ডেভেলপমেন্টের জায়গাটা, এবং কন্ডিশন ওয়াইজ পেস বোলারদের বোলিং স্কিল ডেভেলপের জায়গাটা। আমরা যদি একটু পেছনের দিকে তাকাই, তাহলে যেহেতু আমি দক্ষিণ আফ্রিকার কথা বলছিলাম যে দক্ষিণ আফ্রিকার মাটিতে বিশ্বকাপ, দক্ষিণ আফ্রিকা সিরিজটাতেই কিন্তু বাংলাদেশের পেস বোলারদের রেভলিউশনের জায়গাটা অনেক বেশি মাত্রায় প্রতিফলিত হয়েছিল। তাসকিন আহমেদকে আমরা জানতাম যে তাসকিন আহমেদ হিট দ্য ডেক, অর্থাৎ একটু পেছনের লেন্থে বোলিং করতে তিনি স্বাচ্ছন্দ্য বোধ করেন, বা তার বোলিংয়ের বৈশিষ্ট্যের জায়গাটাই ছিল একটু পেছনের লেন্থে বোলিং করা। বাট সামনের লেন্থে বোলিং করেও তাসকিন আহমেদ যে কার্যকরী হতে পারেন, এবং সাউথ আফ্রিকার মতো জায়গাতে আসলে যে একটু সামনের লেন্থে বোলিং করাটা খুব গুরুত্বপূর্ণ, সেখান থেকে এক্সট্রা বাউন্স পারচেস করাটা গুরুত্বপূর্ণ, সেটা অ্যালান ডোনাল্ডের সময় তাসকিন আহমেদের কাছ থেকে আমরা প্রথমবারের মতো সাউথ আফ্রিকা সিরিজে দেখতে পেয়েছিলাম। এবং সামনের লেন্থে ব্যাটসম্যানকে ড্রাইভ করানোর ক্ষেত্রে তাসকিন আহমেদ বেশ কার্যকরী ছিলেন। নাওয়াডেজ তাসকিনকে এই জায়গাটায় আমরা একটু স্ট্রাগল করতে দেখি, আমরা স্ট্রাগল করতে দেখি যে সামনের লেন্থের জায়গাটায় তাসকিন কিন্তু এখন প্রোডাক্টিভ আউটপুট খুব বেশি জেনারেট করতে পারেন না, যেটা ওই সময়টাতে তাসকিন আহমেদকে আমরা দেখেছিলাম যে অ্যালং উইথ তার স্ট্রেংথের জায়গা, যেটা পেছনের লেন্থে হিট দ্য ডেক, বাট তাসকিন সামনের লেন্থও বেশ পারদর্শী ছিলেন। বোলিং সেন্স ডেভেলপমেন্টের জায়গাটা থেকে যদি আমরা আলোচনা করতে চাই, তাহলে যে বিষয়গুলো বলতে হবে, যে ডোনাল্ডের সময় দেখা গেছে পেস বোলারদের বোলিং সেন্স ডেভেলপটা খুব ভালো মতো হয়েছে। ওই সাউথ আফ্রিকা সিরিজও যদি বলি, যে ইয়ানামেন মালান নামে একজন ব্যাটার, তিনি একটু সামনের দিকে এগিয়ে এসে বলকে নেগোশিয়েট করছিলেন, একটু সামনের দিকে এগিয়ে, যেহেতু বাংলাদেশের পেস বোলাররা ওই সিরিজে দেখা যাচ্ছিল যে সামনের লেন্থে ব্যাটারকে ড্রাইভ করানোর ক্ষেত্রে অনেক বেশি মাত্রায় তারা পারদর্শিতা দেখিয়েছিলেন। সো ইয়ানামেন মালান যে কাজটা করার চেষ্টা করেছিলেন, যে একটু সামনে এগিয়ে এসে খেলার চেষ্টা করছিলেন। তাসকিন আহমেদ হঠাৎ করে একটা বল ব্যাক অফ দ্য লেন্থে বল করেছিলেন, এবং সেই বলে ইয়ানামেন মালান আউট হয়েছিলেন। ওই বলটা ঠিক ইমিডিয়েট আগে জায়ান্ট স্ক্রিনে দেখানো হচ্ছিল অ্যালান ডোনাল্ড কিছু একটা সিগন্যাল দিচ্ছিলেন তাসকিন আহমেদকে, এবং ওই সিগন্যালটা আলটিমেটলি তাসকিন সেটা এক্সিকিউট করেছেন, ভালো মতো এক্সিকিউট করে উইকেটটাও পেয়েছেন। এটা যেমন একটা বিষয়। ডোনাল্ডের যে ইনভলভমেন্টের জায়গাটা, আমরা এর আগে দেখেছিলাম যে হাসান মাহমুদ ইংল্যান্ডের সঙ্গে টি-20 ম্যাচে ইনিশিয়ালি 2 বলের লাস্টের দিকে 2টা বাউন্ডারি খেয়ে ম্যাচটা কিন্তু ইংল্যান্ডের কাছেই চলে যাচ্ছিল। হঠাৎ করে অ্যালান ডোনাল্ড এসে ডাগ আউট থেকে মেহেদী মিরাজের সঙ্গে কিছু একটা কথা বলছিলেন। আফটার দ্যাট ব্যাক টু ব্যাক 2টা ব্যাকহ্যান্ড স্লোয়ার দেওয়ার মাধ্যমে হাসান মাহমুদ কিন্তু ম্যাচটা বাংলাদেশের পক্ষে জয়লাভ করেছিলেন। এই যে জায়গাটা ম্যাচে ইনভলভমেন্টের এবং রাইট ইনস্ট্রাকশনটা দেওয়া, সেটা অ্যালান ডোনাল্ডের কাছ থেকে আমরা খুব ভালো মতো দেখতে পেয়েছিলাম।
যে ম্যাচটা এশিয়া কাপে বাংলাদেশ ইন্ডিয়াকে হারিয়েছিল, তানজিম হাসান সাকিব লাস্ট ওভারে এসে ব্যাকহ্যান্ড স্লোয়ার করছিলেন এবং অ্যালান ডোনাল্ডকেও আমরা দেখতে পাচ্ছিলাম, জায়ান্ট স্ক্রিনে দেখানো হচ্ছিল, তিনি ওই ইনস্ট্রাকশনটাই দিচ্ছিলেন যে ব্যাকহ্যান্ড স্লোয়ার মারার জায়গাটা, এবং অ্যালান ডোনাল্ড পরবর্তী সময় একটা স্যাটিসফাইড ওয়েতে তিনি সেটাকে আবার দেখাচ্ছিলেন যে যেভাবে তিনি ইনস্ট্রাকশনটা দিয়েছেন তানজিম সাকিব সেইভাবে বোলিং করেছেন। সো এই ইনভলভমেন্টের জায়গাটা আমরা খুব ভালো মতো যেমন দেখতে পেয়েছি, ঠিক তেমনিভাবে পেস বোলাররা হোমওয়ার্ক করে পার্টিকুলার ব্যাটসম্যান ওয়াইজ পার্টিকুলার প্ল্যানে তাদের উইকেট তুলে নেওয়ার যে জায়গাগুলো, সেগুলো ডোনাল্ডের সময় আমরা অনেক বেশি মাত্রায় এক্সপোজড হতে দেখেছি। সাপোজ জস বাটলার, তাকে যখন টি-20 সিরিজে বাংলাদেশ বোলিং করছিল, বাটলারের ক্ষেত্রে আমরা জানি যে বাটলারকে স্টাম্পে বোলিং করলে সেক্ষেত্রে তার স্ট্রাইক রেট 140+, আবার একটু অফ স্ট্যাম্পের বাইরে বোলিং করলে রাইট আর্ম ফাস্ট মিডিয়াম বোলার সেটা 80 বা 85 এরকম থাকে, অথবা 79, আমার ঠিক এক্স্যাক্ট পরিসংখ্যানটা মনে নাই। এবং সেই প্ল্যানের উপর বেস করে প্রোডাকশনে দেখানো হচ্ছিল যে বাটলারের স্টাম্প করিডোরে তার স্ট্রাইক রেট কত, স্টাম্পের বাইরে স্ট্রাইক রেট কত, সেই পরিসংখ্যানকে বেস করে হোমওয়ার্ক করেই দেখা যাচ্ছিল যে বাটলারকে অফ স্ট্যাম্পের বাইরে বোলিং করছিলেন হাসান মাহমুদ, এবং হ্যাঁ তিনি বাউন্ডারি কনসিড করেছেন, বাট তারপরে উইকেটটা ঠিক আদায় করে নিয়েছেন। আবার দাভিদ মালানের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছিলাম যে তার উইক জোনের জায়গাটা, যেটা এর আগে প্রোডাকশন থেকে দেখানো হচ্ছিল যে তিনি একটু হার্ড লেন্থের বল অ্যাক্রস দ্য উইকেট শট খেলতে যান। ইয়েস, অ্যাক্রস দ্য উইকেট শট খেলতে গেছেন একবার, পারেন নাই, দ্বিতীয়বার একটু উইকেট করিডোরে বলটা দিয়েছিলেন তাসকিন, টপেজ হয়ে তার পরবর্তী সময় তিনি উইকেটটা দিয়ে এসেছেন। সো এই দৃশ্যমান জায়গাগুলো কিন্তু অ্যালান ডোনাল্ডের সময় আমরা অনেক বেশি মাত্রায় দেখেছি। দেখেন, একটা বিষয় খুব উল্লেখযোগ্য, সেটা হচ্ছে অ্যালান ডোনাল্ডকে কিন্তু প্লেয়াররা পছন্দ করে, এখনও তিনি পেস বোলারদের সঙ্গে রেগুলারলি টাচে থাকেন। সো একটা পেস বোলিং গ্রুপ যে অ্যালান ডোনাল্ড তৈরি করে দিয়ে গেছেন, এবং সেটার একটা কোর ব্রাঞ্চ অফ প্লেয়ার্স যারা এখনও বাংলাদেশ টিমকে সার্ভিস দিচ্ছে, আজকে আমরা তানজিম সাকিবদেরকে দেখছি, এই প্লেয়াররা কিন্তু আলটিমেটলি ওই সময় অ্যালান ডোনাল্ড ওই যে পাইপলাইনের যে জায়গাটা, পাইপলাইনের জায়গাটাকে নিয়েও কাজ করেছেন। ন্যাশনাল টিমের সার্কিটের আশেপাশে যারা, এই পুরো ডোনাল্ডের ইনস্ট্রাকশনেই কিন্তু আলটিমেটলি ওই সময় প্লেয়ারদেরকে ওইভাবে গ্রুম আপ করা হতো। সো 2027 বিশ্বকাপ সামনে আছে দক্ষিণ আফ্রিকার মাটিতে, এই পর্যায়ে অ্যালান ডোনাল্ডের চাইতে বেটার পসিবল চয়েস আর কে হতে পারেন সেটা আমার কিন্তু আসলে জানা নেই। আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় যদি বাংলাদেশ ক্রিকেট বোর্ড এরকম কোনো চিন্তাভাবনা করে থাকে যে অ্যালান ডোনাল্ডকে ফিরিয়ে আনার, ইটস গোয়িং টু বি দ্য রাইট ডিসিশন। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই।